আর জটিলতা থাকবে না, আপনারা ফুল কনসেপশন ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। এখানে দেখেন আমরা এবার ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব। এখানে খুব বেশি ক্যারেক্টার নাই, আমরা কয়েকটা ক্যারেক্টার দেখব, মেজর কয়েকটা ক্যারেক্টার দেখব। এখানে ফার্স্ট অফ অল যে ক্যারেক্টার দেখি সেটা হচ্ছে ইডিপাস। ইডিপাস হচ্ছে এই নাটকের হিরো বা ট্র্যাজিক হিরো তাকে আমরা বলতে পারি। সে মূলত তাকে আমরা প্রোটাগনিস্টও বলতে পারি। ইডিপাসের বেশ কয়েকটা কিন্তু কি আছে এখানে আমরা ছোট ছোট আকারে কিন্তু হাইলাইট করেছি। আপনাদের কাছে পিডিএফ আছে, আপনারা এখান থেকে সুন্দরভাবে পড়ে নেবেন। দেখেন কিং অফ থিপস অর্থাৎ থিপসের রাজা, তারপরে খুবই খুবই ডিটারমাইন্ড ছিলেন, তারপরে কিউরিয়াস ছিলেন, কোনো কিছু জানার প্রতি কিন্তু তার খুবই খুবই আগ্রহ ছিল, তারপরে ইন্টেলিজেন্ট ছিলেন, সে খুবই বুদ্ধিমান ছিলেন, তারপরে খুবই অহংকারী একজন ছিলেন, কেয়ারিং অর্থাৎ তার রাজ্যের মানুষের প্রতি সে খুবই খুবই কেয়ারিং ছিলেন, কনফিডেন্স ছিলেন, অর্থাৎ তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরেছি। তাহলে ইডিপাসকে এ মূলত বর্তমানে নাটকে যেটা দেখানো হচ্ছে বর্তমান থিপস রাজ্যের রাজা হলো ইডিপাস। এবং ইডিপাসের হিস্ট্রি বা তার পূর্ব ইতিহাস যদি দেখি, আসলে ইডিপাস আর কেউ না, এই থিপস শহরের পূর্ববর্তী রাজা লায়াসের সন্তান। ঠিক আছে, লায়াসের ছেলে এবং জোকাস্টা, লায়াস এবং জোকাস্টার ছেলে হচ্ছে ইডিপাস। এবং এই ইডিপাসের ওপরেই ভবিষ্যৎবাণী করেছে অরাকল যে ইডিপাস কি করবে, তার বাবাকে হত্যা করবে, তার মাকে বিবাহ করবে, এবং শুধু বিবাহই করবে না, তাদের কিন্তু সন্তানাদিও হবে। এই হচ্ছে বিষয়। ইডিপাস সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা চলে আসি নেক্সট ক্যারেক্টারে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে লায়াস, রাজা লায়াস। এ মূলত থিপস শহরের হচ্ছে যে ফর্মার কিং ছিলেন, অর্থাৎ রাজা ছিল, এবং হচ্ছে ইডিপাসের বাবা এবং জোকাস্টার হাজব্যান্ড। তাকে মূলত ইডিপাস কী করেছে, 3 রাস্তার মোড়ে তার সাথে গ্যাঞ্জাম লাগিয়ে তাকে কিন্তু ইডিপাস তার নিজের অজান্তেই তার বাবাকে হত্যা করে ফেলছে। এই হচ্ছে লায়াস। এরপরে ক্যারেক্টার হচ্ছে জোকাস্টা। জোকাস্টা হলো কুইন্স অফ থিবেস অর্থাৎ থিপসের রানী, এবং আমরা একসাথে ইডিপাসের ওয়াইফ এবং মাদার কিন্তু তাকে বলতে পারি। জঘন্যতম একটা বিষয়, ঠিক আছে, যেটা আমার বলতেও মোটেও ভালো লাগছে না, তারপরেও বলতে হচ্ছে। এই হচ্ছে জোকাস্টা। এরপরে আরও কিছু ক্যারেক্টার রয়েছে, মিথোলজিক্যাল একটা ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টাইডিসিয়াস। ট্রাইডিসিয়াস, এখানে যে দুটো স্পেলিং আছে টাইরিসাস এবং টাইরিসিয়াস, এই দুটো স্পেলিংই কিন্তু সঠিক রয়েছে, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এর সম্পর্কে কিছু না বললেই না, অবশ্যই আমরা এর সম্পর্কে কিছু জানবো, যেহেতু এটা মিথোলজিক্যাল ক্যারেক্টার। তো মিথোলজিতে আমরা যদি দেখি এই টাইরিসিয়াস এ মূলত এখন যে বর্তমান যেতে অন্ধ অবস্থায় রয়েছে, সে কিন্তু অন্ধ ছিল না। কে ছিল না, অন্ধ ছিল না, তার কিন্তু 2 চোখের আলো ছিল। একদিন সে কি করে, দেবতাদের হচ্ছে যে গোসল সে দেখে ফেলে, অর্থাৎ দেবতারা গোসল করছিল, সেই গোসল প্রাইভেট গোসল কিন্তু টাইরিসিয়াস দেখে ফেলে। এবং দেবতারা মানে দেবীরা, এক কথা দেবতা বলতে দেবী, এই দেবী হচ্ছে যে তাদের যে রাজা, তাদের রাজা হচ্ছে জিউসের কাছে অভিযোগ করে যে টাইরিসিয়াস তাদের হচ্ছে যে প্রাইভেট বিষয়গুলো দেখে ফেলেছে, যার কারণে জিউস তাকে একটা মানে তারা একটা অভিশাপে দিয়ে দেয়। জিউসের কাছ থেকে সে একটা অভিশাপ পায়, সে কি হয়ে যায়, যে ছেলে থেকে মেয়েতে কনভার্ট হয়ে যায়। কি হয়ে যায়, ছেলে থেকে মেয়েতে কনভার্ট হয়ে যায়। এই যে বিষয়টা আমরা এখানে দেখি। পরবর্তীতে আমরা দেখি যে সে আবার মেল, বা দ্যাট মিনস সে আবার হচ্ছে যে পুরুষে ফিরে আসে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সে তার 2 চোখের, আসলে দেবতারা যদি কোনো হচ্ছে যে অভিশাপ দেয় কাউকে, সেই অভিশাপ কিন্তু সে কখনো সেইভাবে সেই শাস্তিটা উঠে আসে না, বা সেটা সমাধান হয় না। এর জন্য তার যে 2 চোখ, সেই 2 চোখ কিন্তু অন্ধ হয়ে যায়। বাট এখানে এই তার যে 2 চোখ অন্ধ হয়েছে এটা ঠিক আছে, কিন্তু তার একটা শক্তি ছিল, তার একটা পাওয়ার তাকে দেওয়া হয়েছিল। সেই পাওয়ারটা হচ্ছে তার 2 চোখ নাই, যে পার্থিব বা হচ্ছে বাহ্যিক তার 2 চোখ অন্ধ, কিন্তু সে সব কিছু দেখতে পারবে, সব ভবিষ্যৎ কিন্তু সে স্পষ্ট দেখতে পাবে। এই হচ্ছে টাইরিসিয়াস, ঠিক আছে, যে টাইরিসিয়াস কিন্তু সকল ভবিষ্যৎ, এবং আসলে ইডিপাস যে তার বাবাকে হত্যা করেছে সব ঘটনা কিন্তু সে ভবিষ্যৎ সে আগেই জানতো। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তী ক্যারেক্টার হচ্ছে যে এখানে জোকাস্টার যে ভাই ক্রিয়ন, রাজা মানে হচ্ছে ক্রেয়ন, এ হচ্ছে পরবর্তী আমাদের ক্যারেক্টার। তো এ জোকাস্টার কে ছিল, ভাই ছিল। আচ্ছা, এটুকু আমরা আপাতত জানি, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানবো। আচ্ছা, এ হচ্ছে আমাদের প্রধান ক্যারেক্টার, এবং মাইনর কিছু ক্যারেক্টার রয়েছে, যেটা হচ্ছে কোরিন্থ রাজ্যের রাজা রানী। কোরিন্থ রাজ্যের রাজা ছিল পলিবাস, এবং রানী ছিল হচ্ছে যে মেরভ।
ঠিক আছে। তো এই এই যে করিন্থ রাজ্যের রাজা রানী এ মূলত ইডিপাসকে কি করেছিল, এরা ইডিপাসকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছিল। ওকে, এই হচ্ছে বিষয়। আরও কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো আমরা সামারি আলোচনার সময় অবশ্যই সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করব। চলেন আমরা এখন চলে আসি একদম সোজাসুজি সামারি। আগে বলেছি এটা আমি গল্প আকারে তুলে ধরবো আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা গ্রিক ট্র্যাজেডির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে প্রথমে কি রয়েছে, আলোচনায় প্রথমে রয়েছে যে প্রলগ রয়েছে, প্রথমেই আলোচনায় রয়েছে প্রলগ। তো এটা হচ্ছে কোনো সাহিত্যিক কাজ বা সাহিত্যিক ওয়ার্ক, এটার যে ইন্ট্রোডাকশান সেই ইন্ট্রোডাকশানকে মূলত প্রলগ বলা হয়। ওকে, আচ্ছা, এখানে আমরা পুরোপুরি এই পয়েন্টগুলো না ধরে আমরা গল্প আকারে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, আমি একদম বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি। নাটকটা এইভাবে শুরু হচ্ছে, থিবস একটা রাজ্য এবং এই রাজ্যের রাজা হচ্ছে ইডিপাস। থিবস রাজ্যের রাজাকে ইডিপাস, এবং সে শুধু রাজাই না, সে খুবই একজন সাকসেস এবং জনপ্রিয় একজন রাজা, সবার প্রিয় পাত্র বা সবার পছন্দের একজন মানুষ হচ্ছে ইডিপাস। এবং সে এত যে জনপ্রিয়তা পেয়েছে, এত সবার কাছে প্রিয় পাত্র হয়েছে, এর পিছনে কিন্তু বেশ কারণ রয়েছে। কারণ কি, এই যে থিবস শহর, একসময় এই থিবস শহর একটা অধিশাপের দ্বারা পুরো শহরটা কিন্তু অধিশাপে কী ছিল, অধিশাপতুষ্ট ছিল। ঠিক আছে, এবং এই অধিশাপের হাত থেকে পুরো শহরকে কেউ বাঁচাতে পারছিল না। একটা দৈত্য, যাকে আমরা স্ফিংস নামে মিথোলজিতে জানি, তো এই স্ফিংস দৈত্য কী করেছিল, সে এই থিবস রাজ্যের প্রবেশদ্বারে সে ছিল, এবং এই রাজ্যে যেই প্রবেশ করত তাকে সে একটা ধাঁধা ধরতো, যে ধাঁধা অলরেডি আমরা আলোচনা করেছি। তো এই যে এই দৈত্যদের ধাঁধার উত্তর কিন্তু ইডিপাস দিয়েছিল, যেটা কেউ দিতে পারছিল না। তারপরে এই দৈত্য নিজেদেরকে হত্যা করে এবং তারা সেখান থেকে, অর্থাৎ থিবস রাজ্য ছেড়ে কিন্তু তারা চলে যায়। এরপরে এই থিবস রাজ্য, এটা হচ্ছে যে সেই সময়টাতে রাজা লায়াস কিন্তু ছিল না, এবং রাজা লায়াস মানে রাজা ছিল না, রাজা না থাকার কারণে ইডিপাসকে সেখানকার রাজা বানানো হয়। এবং ইডিপাস সে সেখানকার যে পূর্ববর্তী রাজার যে ওয়াইফ জোকাসটা, সেই জোকাসটাকে বিবাহ করে, এবং জোকাসটাকে বিবাহ করার পরে তাদের বেশ কয়েকটা সন্তান হয়, 4টা সন্তানের জন্ম দেয়, 2টা ছেলে এবং 2টা মেয়ে। এই পর্যায়ে কিন্তু পৌঁছে আছে ঘটনাটা। আমরা কোথা থেকে ঘটনা ঘটলো আমরা কিন্তু লিঙ্ক পরবর্তীতে আপনাদেরকে ধরিয়ে দিব। আচ্ছা, এমন একটা পরিবেশ, তাহলে পরিবেশটা হচ্ছে থিবস রাজ্যের একজন সফল এবং জনপ্রিয় রাজা হচ্ছে ইডিপাস, এবং এই ইডিপাস তার যে থিবস রাজ্য, এই থিবস রাজ্য কি হয়েছে, বর্তমানে একটা মহামারীতে আক্রান্ত হয়েছে, এবং এই রাজ্য একটা অধিশাপে হচ্ছে যে অধিশাপ বিরাজ করছে এই রাজ্যে, এবং সেই অধিশাপটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখন বর্তমান রাজ্যের যে পরিস্থিতি, সেই রাজ্যে কোনো গাছে ফল ধরে না, কোনো মহিলা ভালো সন্তান জন্ম দিতে পারে না, মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেছে, মানে হচ্ছে যে কোনো পাখি বাচ্চা দিচ্ছে না। এক কথায় মহামারী যাকে বলে, সব কিছু বিকলাঙ্গ হয়ে গেছে, একদম হাহাকার, মানুষের চেহারা একদম নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ যেন কঙ্কালসার হয়ে পড়েছে, এমন পরিস্থিতি বিরাজ করছে। মহামারী তো মহামারী, সবাই ব্যস্ত, সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে, কিভাবে এই মহামারীর হাত থেকে এই শহরটাকে বাঁচাবে, কিভাবে মানুষ এই শহরে তারা জীবিত থাকবে বা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। যার কারণে এই থিবসবাসী তারা সবাই মিলে একত্রিত হয়েছে, এবং তাদের যে বর্তমান রাজা ইডিপাস, সে রাজার কাছে তারা হাজির হয়েছে। রয়্যাল প্যালেস, থিবসের রয়্যাল প্যালেসের সামনে সবাই উপস্থিত হয়েছে, এবং সবার মুখে একটাই আবদার, যে রাজা আমাদের জন্য কিছু করেন, রাজা আমাদের জন্য কিছু করেন, আমরা এই শহরে তো আর থাকতে পারছি না, আমরা এখানে বাস করতে পারছি না, আমাদের জন্য কিছু করেন। তো এখানে আমরা দেখি ইডিপাস তার রাজ্যের বাহিরে আসে এবং জনগণকে শান্ত করার চেষ্টা করছে, বাবা তোমরা থামো, তোমাদের জন্য ব্যবস্থা করছি। তো এইখানটাতে আমরা দেখি যে পুরোহিত বা যারা করাস রয়েছে, করাসকে আপনারা জানেন যে একদল বৃদ্ধ লোক যারা গানের মাধ্যমে এই যে গল্পটা বা বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরে। ওকে, আচ্ছা, এখানটাতে আমরা দেখি যে ইডিপাসকে তারা প্রশ্ন করছে যে এই যে মহামারী, এই যে প্লেগ ছড়িয়েছে, এর হাত থেকে আমাদের বাঁচান, আমরা কিভাবে এর হাত থেকে বাঁচতে পারবো। অনেকেই রাজাকে পরামর্শ দিচ্ছে যে অরাকলের কাছে যেতে, অরাকলের যে অ্যাপোলো দেবতার কাছ থেকে শুনে আসতে বলছে, কি কারণে এই থিবস এত সুন্দর একটা রাজ্য কী কারণে অধিশাপ তুষ্ট হয়েছে, এটা জেনে আসার জন্য রাজাকে বলছে। তো রাজা অলরেডি তাদেরকে আশ্বস্ত করছে যে আমি আপনাদের জন্য কাজ করছি, অলরেডি আমি আমার শালক হচ্ছে কেয়নকে পাঠিয়ে দিয়েছি,
অরাকলের কাছে, সেখান থেকে সে শুনে আপনাদের জন্য বার্তা নিয়ে আসবে কিভাবে এই মহামারীর থেকে উদ্ধার হওয়া যায়। তো কিছুক্ষণের মধ্যে দেখি যে কেয়ন কিন্তু চলে আসে এবং অরাকলের কাছ থেকে সে একটা বার্তা নিয়ে এসেছে, একটা খবর নিয়ে এসেছে এবং সেই খবরটা সবার সামনে তুলে ধরছে। খবরটা হচ্ছে এই যে মহামারী, এই মহামারীর একমাত্র কারণ হচ্ছে এখানকার যে পূর্ববর্তী রাজা লায়াস, সেই পূর্ববর্তী রাজাকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যাকারীকে কোনো ধরনের শাস্তি প্রদান করা হয়নি। সেই হত্যাকারী নির্বিচারে এই থিপস রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, আনন্দে সুখে শান্তিতে কিন্তু এই থিপস রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই মহামারী তার কারণেই হয়েছে এবং এই মহামারীর হাত থেকে এই রাজ্যকে বাঁচাতে চাইলে সেই ব্যক্তিকে, সেই হত্যাকারীকে আইডেন্টিফাই করতে হবে এবং তাকে পর্যাপ্ত শাস্তি দিতে হবে এবং এই রাজ্য থেকে তাকে বহিষ্কার করতে হবে, ব্যানিশ করতে হবে। এটা যখন সবাইকে ইডিপাস বলল, তো এটা এই অরাকলের যে ভবিষ্যৎবাণী বা অরাকলের যে বার্তা, সেই বার্তা যখন সবাইকে বলল, তখন রাজা একটা প্রতিজ্ঞা করে বসলো। রাজা কিন্তু তার জনগণকে, তার হচ্ছে যে রাজ্যবাসীকে কিন্তু খুবই খুবই ভালোবাসে ইডিপাস। আগেই বলেছি ইডিপাস একজন সফল রাজা এবং সে কিন্তু খুবই সফলতার সাথে তার রাজ্য পরিচালনা করছে। এবং সে বলল যে সে তাদের কাছে প্রতিশ্রুতি দিল যে সে তার জীবনের মায়া ত্যাগ করে হলেও এই হত্যাকারীকে সে খুঁজে বের করবে এবং তাকে পর্যাপ্ত উপযুক্ত শাস্তি দিবে এবং এই রাজ্য থেকে বের করে দেবে। এটা হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা দেখি যে সেখানকার যে পুরোহিত হচ্ছে যে রাজাকে বলছে যে এই যে ঘটনা, অর্থাৎ আপনি যে এই হত্যাকারীকে খুঁজে বের করতে চাচ্ছেন, হত্যাকারীকে খুঁজে বার করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। সেই সময়কার থিপসে একজন বড় ভবিষ্যৎবাণী করে এমন বড় একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে ট্রাইরিসিয়াস। সো এই ট্রাইরিসিয়াসের সাহায্য শরণাপন্ন আপনি হতে পারেন, তার কাছে থেকে সাহায্য পেতে পারেন। তো এখানে আমরা দেখি যে ইডিপাস চাইলো যে ট্রাইরিসিয়াসকে আনা হোক এখানে এবং তার কাছ থেকে আসলে মূল ঘটনা কী বা সে কি কিছু সাহায্য করতে পারবে কিনা হত্যাকারীকে খুঁজে বের করার জন্য, সেটা সে শুনতে চাইলো। এখন তারপরে আমরা দেখি যে রাজা পুরো রাজ্যতে ঘোষণা করে দিল যে তোমাদের কাছে লায়াসের হত্যাকারী সম্পর্কে যদি কোনো ইনফরমেশন থাকে তোমরা সামনে এগিয়ে আসো, তোমাদেরকে পুরস্কৃত করব। তোমরা যদি কোনো তথ্য, কোনো ইনফরমেশন দিতে পারো, তোমাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। আবার সে এই সতর্কবার্তা দিল যে কোনো ব্যক্তি যদি লায়াসের হত্যাকারী সম্বন্ধে জানা সত্ত্বেও সামনের দিকে না আসো, প্রকাশ্যে না আসো, তাহলে কিন্তু তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। এই ঘোষণা কিন্তু ইডিপাস সবার সামনে দিয়ে দিল। এর পরবর্তীতে আমরা দেখছি যে একজন বালক ট্রাইরিসিয়াসকে নিয়ে হচ্ছে যে রাজপ্রাসাদে প্রবেশ করছে। আসলে এই ট্রাইরিসিয়াসকে যে একজন বালক নিয়ে আসছে এর পিছনে কারণ হলো ট্রাইরিসিয়াস ছিল দুই চোখ অন্ধ, সে কিন্তু কিছুই দেখতে পেত না, যার কারণে একজন বালক তাকে হাত ধরে কিন্তু রাজপ্রাসাদে নিয়ে আসছে। তো রাজপ্রাসাদে আনার পরে ইডিপাস যখন ট্রাইরিসিয়াসকে বলছে যে আসলে এই যে লায়াসের হত্যাকারী সম্পর্কে আপনি কিছু বলেন, কিছু ইনফরমেশন আমাকে দেন যাতে আমি লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করতে পারি। তো এইটা বলার পরে ট্রাইরিসিয়াস কিন্তু রেগে গেল। অর্থাৎ সে বলছে আমি সত্য জানি কিন্তু আমি তোমাদের সামনে বলবো না, আমি বলতে পারবো না, আমি জানি ঠিক, আমি জানি কিন্তু আমি বলতে পারবো না। সেটা শুনে ইডিপাস কি আর স্থির থাকে? ইডিপাস কিন্তু প্রচণ্ড খেপে গেল যে আপনি জানেন সব কিছু, আপনি কেন বলবেন না? আপনাকে অবশ্যই বলতে হবে, না বললে আপনার শাস্তির ব্যবস্থা করা হবে। তারপরও আমরা দেখছি যে এখানে ট্রাইরিসিয়াস কিন্তু কিছুই বলতে চাচ্ছে না এবং ট্রাইরিসিয়াসের ওপরে রাজা ইডিপাস প্রচণ্ড মেন্টালি প্রেশার ক্রিয়েট করতেছে, তাকে বলতেই হবে, তাকে বলতেই হবে, কেন বলবে না? ট্রাইরিসিয়াস বলছে আমি যদি সত্য বলি তাহলে অনেক বড় অঘটন ঘটে যাবে, অনেক বড় অঘটন ঘটে যাবে, আমি সত্য বলতে চাচ্ছি না। তখন ইডিপাস তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলল।